আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে মাইক্রোস্টকার জন্য 5টি পয়েন্ট নিয়ে কথা বলবো, যে 5টি পয়েন্ট আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে সহায়তা করবে। আপনি যখন প্রথমে সকালে ডেস্কে বসেন, প্রথমে আপনার কাজ হবে আপনি আপনার ইমেইলগুলো চেক করেন। সবগুলো ইমেইলের কথা বলছি না, যে ইমেইলগুলো দিয়ে আপনি মাইক্রোস্টক সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওই ইমেইলগুলো অবশ্যই আপনার চেক করা উচিত। কেননা আপনার যেই মার্কেটগুলোতে কাজ করেন সেই মার্কেটের অ্যাগেনস্টে যে ইমেল দিয়েছেন, সেই ইমেইলে ওই মার্কেট আপনার সাথে অফিসিয়ালি কথাবার্তা ওই ইমেলের মাধ্যমে বলে। সুতরাং ওটাকে হেলাফেলা করার আসলে সত্যিকার অর্থে কোনো সুযোগ থাকে না। আপনি ওই মার্কেটের টার্মস অ্যান্ড কন্ডিশন কিংবা ওই মার্কেটের আর্নিং পলিসি কিংবা ওদের যত ধরনের আপডেট আসছে, যেরকম এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথাবার্তা হচ্ছে, এখন প্রত্যেকটা মার্কেটেই একই রকমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোডাক্ট নিচ্ছে না। সুতরাং কিছু কিছু মার্কেট যারা নিচ্ছে তারা হয়তো তাদের কন্ট্রিবিউটরদেরকে অফিসিয়ালি মেইল করে জানাচ্ছে যে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যেসব প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলো তারা অ্যাকসেপ্ট করছে। কিছু কিছু মার্কেটের ক্ষেত্রে হয়তো এখনও তারা অফিসিয়ালি জানাই নাই। যেরকম ক্রিয়েটিভ ফেব্রিকা জানাই নাই, ক্রিয়েটিভ ফেব্রিকার নিজস্ব একটা এআই আছে, সেটা নিয়ে ওরা কথাবার্তা বলছে। কিন্তু আমরা মিড জার্নি বলেন বা এই ধরনের আর্টিফিশিয়াল আদার্স যে ইন্টেলিজেন্সগুলো আছে, ওইগুলো থেকে প্রোডাক্ট ক্রিয়েট করে আপনি দিতে পারবেন কি না সেটা নিয়ে ওরা অফিসিয়ালি কিছু জানাচ্ছে না। কিন্তু আবার অ্যাডব স্টক বলেন, ওরা অফিসিয়ালি জানাচ্ছে। সুতরাং এই ধরনের কাজগুলো আসলে আপনি আপডেটেড থাকতে পারবেন। আর আপনার যদি বিশেষ কোনো জানার থাকে তাহলে আপনি আপনার যে ইমেল দিয়ে ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট, ওই ইমেল দিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা ভালো রেসপন্স করে। প্রথম কথা হচ্ছে আপনি ইমেলটা অবশ্যই চেক করবেন। ইমেলের মাধ্যমে আপনি ওই মার্কেটের সাথে অফিসিয়াল কানেকশন রক্ষা করবেন। এর ফলে আপনি সব বিষয়ে আপডেট থাকতে পারবেন। এমনও হতে পারে যে কারো কারো ক্ষেত্রে অ্যাকাউন্ট কপিরাইট ক্লেম করছে কেউ, সেই কপিরাইট ক্লেমটা হয়তো আপনি এত দেরিতে পাইছেন ইমেল চেক করার কারণে দেরিতে, যে আপনারও এরপরে আর আপনার কোনো আর্গুমেন্টই ওরা শুনে নাই। সো আপনার ডেইলি বেসিসে ইমেলটা চেক করা উচিত। 2 নম্বর পয়েন্ট হলো আপনি আপনার অ্যাকাউন্টের আর্নিংগুলো চেক করবেন। অনেক ক্ষেত্রে কি হয় যে কীরকম ফ্রি পিক মাঝখানে হচ্ছে আপনার আর্নিংয়ের বাগ তৈরি হয়েছিল, ওরা আর্নিং ডেইলি আপডেট করতেছিল না, সমস্যা হচ্ছিল। অনেকেই ইমেল করে, অনেকেই আবার অফিসিয়ালি কথাবার্তা বললে ওদের এই আর্নিংগুলো ডে বেসিসে পরিবর্তন করতো। মানে হচ্ছে এই ধরনের কি বলে, এই ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হইতো। সুতরাং আপনি ওই ডেলি বেসিস আর্নিংটা চেক করলে আপনি আসলে কতটা গ্রোথ হচ্ছে আপনার মার্কেটে, আপনার প্রোডাক্টগুলো কতটা সেল হচ্ছে, কতটা ভালো আর্নিং হচ্ছে, সেগুলো আপনি হয়তো ডেলি বেসিসে চেক করলে সেটা আপনার কাজের গ্রোথিটা বাড়িয়ে দেবে। আপনার কাজ বুঝতে সহজ হবে যে আমার কোন প্রোডাক্টটা ভালো করছে, কোন প্রোডাক্টটা খারাপ করছে, সেইটার দিকে লক্ষ্য রেখে আপনি পরবর্তী প্রোডাক্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরের পয়েন্টে আমরা কথা বলতে পারি যে আপনি যে প্রোডাক্টগুলো বানাবেন, হ্যাঁ, এই প্রোডাক্টগুলো একটা মার্কেটের জন্য শুধু বানাবেন না। এই মার্কেটের জন্য বানালেও ধরুন আমি বলি XYZ, ধরুন আপনি মার্কেট এক্সের জন্য একটা প্রোডাক্ট বানাইলেন। এই প্রোডাক্টটা বানানোর সময় মাথায় রাখবেন যে এই প্রোডাক্টটা যদি আপনি খুব বাধ্য হন যে এক্সের জন্য বানাইতে, তাহলে অবশ্যই এটাকে যাতে কনভার্ট করে অন্য আদার্স মার্কেট যেগুলো আছে নন এক্সক্লুসিভ আদার্স যে মার্কেটগুলো আছে সেগুলোতে দিতে পারেন। সেই ধরনের বিষয়গুলো মাথায় রেখে আপনি আসলে প্রোডাক্টগুলো বানাবেন। আপনি যদি একটা মার্কেটে মাথায় রেখে প্রোডাক্ট বানান তাহলে কি হবে, ওই মার্কেটটা যখন ফল করবে, ওই মার্কেটটা যখন ডাউন হবে, তখন আপনি আসলে হতাশ হয়ে যাবেন। আর একটা প্রোডাক্ট বানাইতে যেটা রিইউজেবল হবে, মাইক্রোস্টকের প্রত্যেকটা প্রোডাক্টই যতটা রিইউজেবল হয় সেটার আর্নিং বা সেটার প্রফিটটা ভালো হয়। সুতরাং আপনি যতটা সম্ভব রিইউজেবল প্রোডাক্ট বানানোর চেষ্টা করবেন। আর সেটা যত মাল্টিপল মার্কেটে ব্যবহার করা যায় সেটা আপনি মাথায় রেখে প্রোডাক্ট বানানোর চেষ্টা করবেন। প্রত্যেকটা মার্কেটই বছরে 3 থেকে 4 মাসের মতো অন অ্যাভারেজ আপনার আর্নিং ডাউন থাকে, সেটা আসলে মেনে নিয়ে কাজ করতে হবে। তবে এই ক্ষেত্রে ভালো হলো যে আপনি যখন মার্কেট একটাকে টার্গেট না করে অনেকগুলো মার্কেট টার্গেট করে প্রোডাক্ট তৈরি করছেন, তখন আসলে আপনি ওই যে মার্কেট ডাউনের যে বিষয়টা সেটা আপনার শরীরে তো লাগবে না আর্নিংয়ের ক্ষেত্রে আর কি। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমরা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্টের
কাজ করছেন, ধরুন আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট বানাচ্ছেন, তখন আপনি ওই সোশ্যাল মিডিয়া পোস্টটাকে এর সারাউন্ডিংয়ে যত ধরনের স্কিল আছে, ধরুন আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট বানাচ্ছেন, সোশ্যাল মিডিয়া পোস্টটা বানানোর সাথে সাথে আপনি এর আশপাশে যত টেকনোলজি তৈরি হচ্ছে, ধরুন নতুন এআই আসছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কীভাবে ব্যবহার করে আপনি আপনার ওই স্কিলটাকে আরও আপগ্রেড করতে পারেন, ওটা চেষ্টা করবেন। আপনার স্কিল যেটাই থাকুক না কেন, ওই স্কিলটাকে সময়ের সাথে সাথে আপগ্রেড করার চেষ্টা করবেন। তার ফলে আপনি হয়তো কিছুটা সময় ব্যাঘাত হবে নতুন প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে, কিন্তু আখেরে আপনার লাভ হবে। আমি আসলে ওই ইতালিয়ান যে ট্রিপিকের অ্যাম্বাসেডর আছেন, ওনার সাথে কথা বলছি। ও আসলে কাজ করে হচ্ছে ওয়াটার কালার নিয়ে। তো ওই ওয়াটার কালারে সে আসলে 3D লুকিং দেওয়ার চেষ্টা করে। তো আমরাও কয়েকবার চেষ্টা করছিলাম ওয়াটার কালার নিয়ে কাজ করার জন্য। ফিপিকে যখন আমি অ্যাকাউন্টে করাই, তখন আসলে আমি ওয়াটার কালার দিয়ে অ্যাপ্রুভ করাইছি। কিন্তু কথা হলো, আমাকে তো আসলে শুধুমাত্র অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাইলে হবে না। গত 2 বছর বা 1.5 বছর আগেও একটা জোয়ার ছিল যে শুধুমাত্র ফিপিকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাইতে পারলে হয়তো মাইক্রোস্টকারদের জন্য সাফল্যের চাবিকাঠি। আসলে বাস্তবতা তা না। ফ্রিপিক তাদের আর্নিং কিছু কমিশন কিছু ডাউন করছেন। আচ্ছা, যাক সে কথা। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন ওই প্রোডাক্টগুলো বানাবেন, সেই প্রোডাক্টগুলো আপগ্রেড হওয়া উচিত, মানে ট্রেন্ডি হওয়া উচিত। ওই ইতালিয়ান অ্যাম্বাসেডার হচ্ছে 3D লুকিংয়ে ওয়াটার কালারগুলো করে, সুতরাং তারটা ভালো করে। সে একটা মাত্র নিশে, শুধুমাত্র এই নিশেই কাজ করে, এবং এইটাকে সে মাল্টিপল মার্কেট, যেরকম ক্যানভা বলেন, অ্যাডাবস্টক বলেন, তার একই প্রোডাক্ট সে মাল্টিপল মার্কেটে ব্যবহার করে এবং একটা নিশে সে কাজ করে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আসলে এই বিষয়টা কতটা হেল্পফুল হবে আপনার জন্য। আপনি আপগ্রেড করার চেষ্টা করবেন, ট্রেন্ডি হওয়ার চেষ্টা করবেন। আমি এটাই পারি, এইভাবেই করব, এইরকমভাবে কথা বললে, এইরকমভাবে কাজ করলে আপনি মাইক্রোস্টক ইন্ডাস্ট্রিতে অন্তত টিকে থাকবেন না। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট যেটা হলো, সেটা হলো আপনি আপনার সারাউন্ডিং, আপনার কাজের ক্ষেত্র অনুযায়ী আপনি আপনার যে কমিউনিটি আছে, সেটা ফেসবুক হইতে পারে, সেটা ইনস্টাগ্রাম হইতে পারে, সেটা টুইটার হইতে পারে, পিন্টারেস্ট হইতে পারে, যে কোনো সোশ্যাল সাইটই হোক না কেন, প্রত্যেকটা কমিউনিটি তৈরি হয়। ওই প্রত্যেকটা কমিউনিটিতে আপনি এঙ্গেজড হন। আপনি ওখানে তাদের পোস্টগুলো দেখেন, তাদের কমেন্টগুলো দেখেন, তাদের কী সমস্যা হচ্ছে, কী সমাধান দিচ্ছে অন্যান্য পিপলরা, সেগুলো দেখার চেষ্টা করেন। যদি এমন হয় যে আপনি জানেন কোনো বিষয়ের সমাধান, আপনি সেখানে তাদেরকে হেল্প করেন। আর যদি এমন হয় যে আপনি জানেন না, তাহলে আপনি দেখতে থাকেন যে এর সমাধানটা কী দিচ্ছে অন্যান্য মানুষ। কমিউনিটির গুরুত্ব কী সেটা হয়তো আপনাকে এইভাবে সহজ করে বলা সহজ নয়, কিন্তু আপনি লং টার্মে এটার বেনিফিটটা বুঝতে পারবেন যে কমিউনিটি কী পরিমাণ আপনাকে কাজের ক্ষেত্রে সহায়তা করবে। সেটা যদি আপনাকে কেউ সরাসরি সহায়তা নাও করে, আপনি শুধু কমিউনিটিতে থাকেন, অন্যান্যদের পোস্টগুলো দেখেন, অন্যান্যদের সমস্যার সমাধানগুলো দেখেন, তাতে আপনি কাউকে জিজ্ঞেস না করে অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। সুতরাং কমিউনিটির গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, আমরা যদি সামারাইজ করি, প্রথমে হচ্ছে আপনি সকালে ডেস্কে বসে ইমেইলটা চেক করবেন, সাথে সাথে আপনার ডেলি আর্নিংগুলো কেমন হচ্ছে, সেগুলো কোন প্রোডাক্টগুলো ভালো করছে সেগুলো চেক করবেন, মানে হচ্ছে মার্কেট ট্রেন্ডটা চেক করবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনি প্রোডাক্ট যখন বানাতে যাবেন, তখন মাল্টিপল মার্কেটকে মাথায় রেখে মাল্টিপল মার্কেটে ব্যবহার করা যায় এমন প্রোডাক্ট বানাবেন। আর চতুর্থ হচ্ছে আপনি আপনার স্কিলটাকে, আপনি যে মেন স্কিলটা আছে ওই স্কিলটাকে আপগ্রেড করার চেষ্টা করবেন। সারাউন্ডিং আরও যত স্কিল আছে ওইগুলো গেইন করার চেষ্টা করবেন। এবং ফিফথ হচ্ছে আপনি অবশ্যই আপনার কাজের ক্ষেত্র অনুযায়ী কমিউনিটি ফলো করেন। কমিউনিটির গুরুত্ব আপনাকে বলিয়ে বোঝানো শেষ করা যাবে না। আপনি লং টার্মে এটার এফেক্টটা আপনার কাজের ক্ষেত্রে দেখতে পারবেন।